হাই, আগের দিন তোমাদের আমি সাউন্ডনেস টেস্টের ভিডিও লেকচার প্রোভাইড করেছিলাম, বাট সেখানে সাউন্ড সিস্টেমের একটু প্রবলেম হয়েছিল, ভয়েসের প্রবলেম ছিল, সেজন্য এটাকে আবার করার চেষ্টা করছি, বাট নেটওয়ার্কের খুব প্রবলেম, জানি না আলটিমেটলি সাকসেসফুলি এটা কমপ্লিট হবে কিনা। Firstly, present something. দেখা যাচ্ছে পিপিটি। ওকে, সো কংক্রিট ল্যাবে আমরা সিমেন্টের টেস্ট করছিলাম, সেটারই কন্টিনিউয়েশন। there is a soundness test. So what is the aim of this experiment? To determine the soundness of cement by large arterial method. So first of all, we have to know that what is soundness. এই সাউন্ড কোনো ভয়েস সিস্টেমকে রিপ্রেজেন্ট করছে না। ওকে, সো হোয়াট ইজ সাউন্ডনেস? Soundness, this is the very important, that the cement after setting shall not undergo any appreciable changes of volume. Okay, so this test is to ensure that the cement does not show any subsequent expansions. That means আমরা আগের এক্সপেরিমেন্টে দেখেছি ইনিশিয়াল সেটিং টাইম, ফাইনাল সেটিং টাইম। সো আফটার ফাইনাল সেটিং ভলিউম, সরি, সিমেন্টের ভলিউম চেঞ্জের একটা টেন্ডেন্সি আসে। সো সেটা যেন খুব কি বলবো, সেটার যে ভলিউম যে চেঞ্জেস, সেটার যেন সেটার একটা লিমিটেশন থাকা উচিত। দ্যাট মিনস এক্সেসিভ চেঞ্জ যদি চলে আসে ভলিউমে, তখন সেই সিমেন্টটাকে আমরা বলবো আনসাউন্ড সিমেন্ট। সো ইন দিস সাউন্ডনেস, the sound is represent the health of cement. সিমেন্টটা কতটা হেলদি সেটা জানার জন্যই আমরা এই সাউন্ডনেস টেস্টটা করছি। হেলদি মিন্স যে সেটিং টাইমের বললাম, যে সেটিং টাইমের পর তার যে ভলিউম চেঞ্জেসটা সেটা যেন এক্সেসিভ না হয়ে যায়। ওকে, এক্সেসিভ হয়ে যাচ্ছে মিন্স দিস ইজ আনহেলদি। So this cement is called by unsound cement, and this property is unsoundness. Okay, so the unsoundness in cement is due to presence of excess of lime combined with acidic oxide. Okay, acidic oxide এর সাথে লাইম কম্বিনেশন, এই কম্বিনেশনটা যদি খুব হাই রেঞ্জে প্রেজেন্ট থাকে সিমেন্টে, আমরা সিমেন্টের কম্পোনেন্ট তো জানি, সেই কম্পোনেন্ট গুলোর মধ্যে যদি লাইম এন্ড অ্যাসিডিক অক্সাইডের কম্বিনেশন যদি হাই রেঞ্জে যদি প্রেজেন্ট থাকে, then this cement properties is called unsoundness. Okay, so সেখানে সিমেন্টের ভলিউম চেঞ্জেসটা খুব এক্সেসিভ হয়ে যাবে। So this is due to high proportion of magnesia and calcium sulfate. So therefore magnesia content in cement is limited to 5 to 6%, and gypsum is 3 to 5%. That means আমরা সিমেন্ট ম্যানুফ্যাকচার করার সময় যে ম্যাগনেসিয়া ইউজ করব, সেটা ম্যাক্সিমাম, মানে যে কোনো কোম্পানি যে কোনো টাইপের যে কোনো গ্রেডের সিমেন্টের মধ্যে ম্যাগনেসিয়ার যে প্রেজেন্স লিমিট সেটা হবে 5 to 6%। দ্যাট মিনস 6%-এর বেশি হবে না।
6% এর বেশি হলেই কিন্তু সিমেন্টটা আনসাউন্ড সিমেন্ট হয়ে যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ জিপসাম, সেটাও কিন্তু 3 to 5% এর মধ্যে থাকতে হবে। 5% এর বেশি হয়ে গেলেও কিন্তু সেম সিমেন্টটা আনসাউন্ড সিমেন্ট চলে মানে হয়ে যাবে। দ্যাট মিনস সেটিং টাইমের পর তার ভলিউম চেঞ্জেস, একটা মিনিমাম ভলিউম চেঞ্জেস সবারই থাকে, কিন্তু সেটা যেন এক্সেস না হয়ে যায়। লাইক আমরা বিটেকের সেকেন্ড ইয়ারে আমাদের হেলথের কন্ডিশন যেমন আছে, আমরা যতটা ভলিউম অকুপাই করে রাখছি, এমন যেন না হয় থার্ড ইয়ারে উঠে গিয়ে আমরা এর থেকে 10 গুণ মোটা হয়ে গেলাম। ওকে, সেটা কিন্তু আমাদের আর হেলদি বডি হিসেবে ডিনোট হবে না। মানে জাস্ট 6 মাসের মধ্যে একটা মানুষ 10 গুণ বেশি মোটা হয়ে গেছে, 10 টাইমস কি বলবো ভলিউম ইনক্রিজ করে গেছে একটা হিউম্যান বডি। দিস বডি ইজ নট আ সাউন্ড বডি, দ্যাট মিনস দিস ইজ নট আ হেলদি বডি। ওকে, এটা কিন্তু আনহেলদি একটা প্রপার্টিজ। সো হিউম্যান বডিও যেমন ভলিউম, মানে হিউম্যান বডিরও যেমন ভলিউম চেঞ্জ হয়, সিমেন্টেরও কিন্তু এরকম ভলিউম চেঞ্জ হয়। সো ওই এক্সেস ভলিউম, হিউম্যান বডির এক্সেস চেঞ্জ হয়ে যাওয়াটা, ভলিউম চেঞ্জ হওয়াটা যেমন আনহেলদি, সিমেন্টেরও এক্সচেঞ্জ ভলিউম চেঞ্জ হয়ে যাওয়াটাও কিন্তু আনহেলদি। আর এই আনহেলদি কন্ডিশনটাকে, মানে এই ক্যারেক্টারিস্টিক্সটাকেই বলা হয় আনসাউন্ডনেস অফ সিমেন্ট। ওকে, সো এই আনসাউন্ডনেস টেস্ট অ্যাকচুয়ালি আমরা দুটো মেথডে করতে পারি। ওয়ান ইজ লাসেটেরিয়াল, মানে উইথ দ্য হেল্প অফ লাসেটেরিয়াল অ্যাপারেটাস, and another is with the help of autoclave machine. In your college, this autoclave machine is unavailable, so আমরা লাসেটেরিয়াল অ্যাপারেটাস ইউজ করে এই সাউন্ডনেস টেস্টটা করার চেষ্টা করব। সো লাসেটেরিয়াল অ্যাপারেটাসের এখানে দেখো ডিটেলস ডায়াগ্রাম দেয়া আছে। এই যে এখানে দেখতে পাচ্ছ এই ড্রয়িংটাতে, এই লাসেটেরিয়াল অ্যাপারেটাসের যে ড্রয়িংটা দেখতে পাচ্ছ, সেখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, একটা মোল্ড দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য লাসেটেরিয়াল মোল্ড টু গ্লাস প্লেট or glass sheet, whatever you can say. This is a normal weight. This weight is vary 100 gram to 150 grams. Okay, so এই যে তোমরা লাসেটেরিয়াল মোল্ড যেটা দেখতে পাচ্ছ এখানে, এটারই ডিটেলস ড্রয়িং এখানে দেয়া আছে। দেখো এখানে কি দেয়া আছে, আপার পোর্শনে যে ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য এলিভেশন অফ লাসেটেরিয়াল মোল্ড, and this is the plane or top view of laceterial mold. দেখো, it consists of a small split cylinder of spring brush. এই যে দুটো স্প্রিং ব্রাশ রয়েছে। ওকে, এখানে যে স্প্লিটটা রয়েছে, দ্যাট মিন্স যে গ্যাপিংটা রয়েছে, দিস ইজ নট মোর দ্যান 0.5 মিলিমিটার। এই যে গ্যাপিংটা, এটা 0.5 মিলিমিটারের বেশি হবে না। and it has 30 millimeter dia and 30 millimeter height. সরি, নেটওয়ার্কের জন্য একটু প্রবলেম হচ্ছিল। Okay, so then the lasaterial mold is having 30 millimeter height and 30 millimeter dia, and the thickness of mold is 0.5 millimeter. Okay, and this gapping split is not more than 0.5 millimeter. Okay, and there is two indicator with pointed ends, and the length of the indicator is from the center of the mold to the end point of this indicator are 165 millimeter. Okay, so
এই যে ইন্ডিকেটরটা কতটা এক্সটেন্ড করা থাকবে, ফ্রম দ্য সেন্টার অফ দ্য মোল্ড টু দ্য end of the indicator is 165 millimeter. Okay, then এই যে গ্লাস প্লেট, দেখো এখানে আমরা যে দুটো গ্লাস প্লেট দেখেছিলাম, এই দুটো গ্লাস প্লেটের ফাংশন হচ্ছে এই মোল্ডের আপার পোর্শনে মানে লোয়ার পোর্শনে একটা থাকবে this working like a impervious layer, impervious plate, and আপার পোর্শনে এটা জাস্ট এই মোল্ডের মধ্যে আমরা যে সিমেন্ট পেস্ট প্লেস করব সেটাকে জাস্ট কভার করে রাখবে। ওকে, দিস ইজ দ্য ফাংশন অফ টু গ্লাস প্লেটস। দেন প্রসিডিউর, দেখো আগেই আমরা তোমাদেরকে বলেছিলাম যে সিমেন্টের এই যে মানে ওয়েট সিমেন্ট নিয়ে, দ্যাট মিনস সিমেন্টের সাথে ওয়াটার অ্যাড করে আমরা যে যে এক্সপেরিমেন্ট গুলো করবো সেই সব এক্সপেরিমেন্টের জন্য মেইন যে এক্সপেরিমেন্টটা দরকার, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি টেস্ট। এবার এই স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি টেস্টে আমরা একটা পার্সেন্টেজ অফ ওয়াটার পেয়েছিলাম, যেটাকে আমরা ক্যাপিটাল পি দিয়ে ডিনোট করেছিলাম। সেটিং টাইমে আমরা যখন সিমেন্ট পেস্ট রেডি করেছিলাম তখন আমরা কত পার্সেন্টেজ অফ ওয়াটার অ্যাড করেছিলাম? বাই অ্যাডিং 0.85 টাইমস অফ standard consistency, 0.85 times of P. P is the standard consistency of this cement sample. Okay, so এই মেজারমেন্টটা মানে এই ক্যালকুলেশনটা ছিল আমাদের সেটিং টাইম টেস্টের জন্য। আর এই সাউন্ডনেস টেস্টের জন্য আমরা যে সিমেন্ট পেস্ট তৈরি করব সেটার জন্য আমরা কতটা ওয়াটার অ্যাড করব, এখানে আমরা 0.7 টাইমস অফ ওয়াটার which required for standard consistency of this sample of cement। এই সিমেন্ট স্যাম্পলের জন্য স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি পি আমাদের যত বেরিয়েছিল তার সাথে আমরা 0.78 মাল্টিপল করব, দেন যে পার্সেন্টেজ অফ ওয়াটারটা পাবো সেই পার্সেন্টেজ ওয়াটারটা আমরা অ্যাড করব। So first step, procedure first step ki take 100 to 150 grams cement and make a paste with adding, I already said, 0.78 times of water which required from standard consistency of this sample cement. Okay, then next fill the mold and kept on a glass sheet and covered with another glass sheet, just like this. মোলটা ফার্স্টে আমরা একটা শীটের উপর রাখবো, আর এটাকে ফিল আপ করার পর এই মোলটাকে সিমেন্ট পেস্ট দিয়ে ফিল আপ করার পর আরেকটা গ্লাস প্লেট দিয়ে আমরা জাস্ট কভার করে দেব। ওকে, দেন this is immersed in water at a temperature 27 degree to 32 degree temperature, 2 degree centigrade for 24 hours। 24 ঘন্টার জন্য 24 আওয়ার্স এর জন্য আমরা দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে গ্লাস প্লেট একটা নিচে দেয়া আছে, একটা উপরে কভার করা আছে, দেন এই যে ওয়েটটা আমরা দেখেছিলাম এই ওয়েটটাকে এর উপরে প্লেস করা আছে। সো হোয়াট ইজ দ্য ফাংশন the weight? এই ওয়েটের ফাংশনটা হচ্ছে এই ওয়েটটা এই গ্লাস প্লেট দুটোকে ডিসপ্লেস হতে দেবেন। এই গ্লাস প্লেট যদি বাই চান্স ডিসপ্লেস হয়ে যায় তাহলে কি হবে? দেখো আমরা 24 আওয়ার্সের জন্য ওয়াটারের মধ্যে ইমার্স করে রাখছি, সিমেন্টের সেটিং টাইম কিন্তু এখনো সেট হয়নি, সিমেন্ট এখনো সেট করেইনি, জাস্ট পেস্ট তৈরি করলাম, সিমেন্ট পেস্ট তৈরি করলাম, দেন সাথে সাথে আমরা এটাকে কভার করে ওয়াটারে ইমার্স করে দিচ্ছি। এবার দেখো এখানে যদি গ্যাপিং থেকে যায় মানে লিক যদি থেকে যায়, এই মোল্ড আর গ্লাস প্লেটের মধ্যে যদি লিক থেকে যায় তাহলে কি হবে? এখান থেকে জল কি বলবো এন্ট্রি নিয়ে নেবে, তাই তো? ওয়াটার এন্ট্রি করে যাবে, কিছু তো ওয়াটার
এন্ট্রি করতে দিতেই হবে, কারণ আমরা যখন কাস্টিং করব, কাস্টিং করে তো সেটাকে আমরা এয়ার টাইট কোনো কিছু দিয়ে প্লেস করে দিতে পারবো না। দ্যাট মিনস আমরা ওই কাস্টিং মেম্বারটাকে তো এয়ার টাইট করে দিতে পারবো না। তো এয়ারে যে ফ্রি ময়েশ্চার থাকে, বা সাপোজ বৃষ্টি আসলো, তো সেই কারণে কিন্তু ওয়াটার অ্যাড হতেই পারে। তো বৃষ্টিটা বাদ দাও, নর্মাল যে ময়েশ্চার থাকবে, ময়েশ্চার কন্টেন্ট থাকবে, সেটা কিছুটা তো মানে সেটিং টাইম স্টার্ট হওয়ার আগে থেকেই সিমেন্ট বা কংক্রিটের সাথে, মানে সিমেন্ট বা কংক্রিটের মধ্যে এন্ট্রি নিয়ে নেবে। ওকে, তো এক্সেস যদি এন্ট্রি নিয়ে নেয়, তাহলে কি হবে, এই যে সিমেন্ট পেস্টটা আছে সেটা ইরোড করে যাবে, পেস্টটা তখন আর প্রপার থাকবে না, ওকে, স্ট্যান্ডার্ড থাকবে না। সো এই ওয়েটটা প্লেস করে দেওয়া হয়েছে যাতে এই গ্লাস প্লেট দুটো এই মোল্ডের সাথে টাইট কন্ডিশনে থাকে। দ্যাট মিনস কোনো ফ্লোয়িং ওয়াটার যেন এর মধ্যে এন্ট্রি নিতে না পারে। কারণ এর মধ্যে ওয়াটার, ফ্লোয়িং ওয়াটার এন্ট্রি নেওয়া মিনস সিমেন্ট পেস্ট, সিমেন্টটা সেটা কিন্তু ওয়াটারের সাথে পাস হয়ে যাবে। ওকে, দেন আমরা কি বললাম, এটা 24 আওয়ার্সের জন্য ইমার্স করে রাখবো। In which temperature is varying from 27 degree centigrade to 32 degree centigrade. Okay, like normal room temperature. And then measure the distance between indicator and note it down. দেখো, এই যে ইন্ডিকেটর দুটো আছে, 24 আওয়ার্স ওয়াটারে ইমার্স করে রাখার পর দেন ওখান থেকে আমরা রিলিজ করালাম। রিলিজ করে আমরা কি করলাম, ওটাকে ওয়াটার থেকে আমরা রিমুভ করলাম। আফটার 24 আওয়ার্স ওয়াটার থেকে রিমুভ করার পর আমরা এই ইন্ডিকেটর দুটোর মধ্যে গ্যাপিংটা নোট ডাউন করে রাখবো। সে দিস গ্যাপিং ইজ L1. ওকে, দেন হিট দ্য ওয়াটার and being the boiling point of above 25 to 30 minutes. ওকে, এটাকে আমাদেরকে বয়েল করতে হবে 24 আওয়ার্স। যে ওয়াটারের মধ্যে আমরা ইমার্স করে রেখেছিলাম সেটা ছিল নর্মাল টেম্পারেচারের ওয়াটার, 27 ডিগ্রি সেন্টিগ্রেড টু 32 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ভ্যারি করছিল। দেন আমাদেরকে কি করতে হবে, 24 আওয়ার্স ইমার্স করে রাখার পর রিমুভ করতে হবে। মোল্ডটাকে রিমুভ করলাম আমরা ওয়াটার থেকে, রিমুভ করে এই যে দুটো ইন্ডিকেটরের মধ্যে ডিফারেন্সটা মেজার করলাম। সে L1 নোট ডাউন করলাম। সাপোজ L1 ইজ x মিলিমিটার। ওকে, দেন আমরা ওই মোল্ডটাকে কি করব, বয়লিং ওয়াটারের মধ্যে প্লেস করব। বয়লিং ওয়াটারের মধ্যে প্লেস করব, ডাইরেক্ট বয়লিং ওয়াটারে প্লেস করব না, ওয়াটার দিয়ে সেটাকে আস্তে আস্তে বয়েল করব। মোল্ড থাকা অবস্থাতেই ওয়াটারের টেম্পারেচারটা ইনক্রিজ করবে। ওকে, তো সেটাকে আমরা কতটা টাইম পর্যন্ত বয়েল করব, 25 to 30 মিনিটস। ওকে, বয়েল করার পর আফটার বয়েলিং we remove the mold from the water after 3 hours. আমরা বয়েলিং করার সাথে সাথে মোল্ডটাকে রিপ্লেস করে নেব না, রিমুভ করব না ওয়াটারটা থেকে, ওই ওয়াটারের মধ্যে 3 আওয়ার্স ওই মোল্ডটাকে রেখে দেব। দ্যাট মিনস দেখো আস্তে আস্তে মানে ওয়াটারের মধ্যে 24 আওয়ার্স ছিল, নর্মাল টেম্পারেচার ছিল তখন ওয়াটারে। তো সেখানে ওই 24 আওয়ার্সে সিমেন্টের কিছু মিনিমাম ভলিউম চেঞ্জ হয়েছে, সেটা আমরা ভলিউমটা আমরা ওইভাবে ডিরেক্ট চেঞ্জ করতে পারি, মানে ভলিউম চেঞ্জেসটা ডিরেক্টলি মেজার করছি না, আমরা কি করছি যে ইন্ডিকেটর দুটো ছিল মোল্ডের, সেই ইন্ডিকেটরের ডিফারেন্সটা নোট ডাউন করলাম। দেন আমরা ওই জলের মধ্যে মোল্ডটাকে আবার প্লেস করলাম, প্লেস করে ওয়াটারটাকে বয়লিং পয়েন্টে নিয়ে গেলাম। দ্যাট মিনস জল ফুটছে। ওকে, তো সেই অবস্থায় কতক্ষণ আমরা বয়লিং করব, 25 to 30 মিনিটস। দ্যাট মিনস ওই যে সিমেন্টটা, সেই সিমেন্টটা ফেস করলো ইনক্রিজিং টেম্পারেচার।
the cemented is facing the increasing temperature, and after 25 to 30 minutes boiling, we have to remove the mold from the water after 3 hours. That means ওই 3 hours ওই ওয়াটারের মধ্যে, ওই হট ওয়াটারের মধ্যেই কিন্তু মোলটা রয়েছে। That means again the mold is facing the decreasing temperature. Okay, firstly facing a normal temperature for 24 hours, then this mold cement paste is facing the increasing temperature, and lastly it's facing the decreasing temperature. Okay, then again measure the distance between indicators. Say this is L2, that means এটা কি ছিল after 24 hours normal temperature normal water এর রাখার পর আমরা এই ইন্ডিকেটরের গ্যাপিংটা মেজার করেছিলাম, নোট ডাউন করেছিলাম। সে আমরা এখানে যে x মিলিমিটার ধরে রাখতে বলেছি ওটাকে জাস্ট ভুলে যাও। এই ডায়াগ্রামে দেখো এখানে কত দেখিয়েছে, 10 11 12 মিলিমিটার। ওকে, আমরা এটাকেই নোট ডাউন করছি। সে আমাদের L1, দ্যাট মিনস 24 আওয়ার্স নর্মাল রুম টেম্পারেচারের ওয়াটারে মোলটা রাখার পর আমরা ইন্ডিকেটর দুটোর মধ্যে গ্যাপিং পেয়েছিলাম L1 equals to 12 millimeter. Okay, then after boiling this mold আমরা 3 hours ওই ওয়াটারের মধ্যে মোলটাকে রাখার পর রিমুভ করে আমরা এগেইন ইন্ডিকেটরের যে গ্যাপিংটা সেটাকে নোট ডাউন করলাম। সে L2 is 17 millimeter. Okay, so then L2 minus L1 represents the expansion of cement. This must not exist 10 millimeter. দেখো আমাদের L1 কত এসেছিল 12 millimeter। এটা জাস্ট সাপোজ একটা এক্সাম্পল তোমাদের বোঝানোর জন্য বলছি। ওকে, সাপোজ আমাদের L1 এসেছিল 12 millimeter and L2 হয়েছিল 17 millimeter. So what is the difference between L2 and L1? 17 minus 12, that means 5 millimeter. Okay, so এই গ্যাপিং ডিফারেন্সটা তো আমরা পেয়ে গেলাম। তো এবার তোমাদের কোশ্চেন যে ম্যাডাম আমরা কি করে বুঝবো যে সিমেন্টটা সাউন্ড সিমেন্ট নাকি আনসাউন্ড সিমেন্ট? ওকে, how we can recognize that? So বলেছি কি for the sound cement this difference must not exist 10 millimeter. এখানে গ্যাপিং ডিফারেন্স কত ছিল 5 millimeter. So this cement sample is sound cement. Okay, যদি গ্যাপিংটা মানে ডিফারেন্সটা যদি 10 মিলিমিটারের বেশি হয়ে যেত, that means L1 equals to 12 millimeter, L2 equals to 24 millimeter. So what is the current difference between L2 and L1? 24 minus 12, that means 12 millimeter. So what is the range? Maximum limitation was the difference. Difference is the 10 millimeter. So second the condition ta bollam যেখানে L1 12 millimeter and L2 24 millimeter, সেখানে ডিফারেন্স কত আছে 12 millimeter. that means 10 millimeter এক্সিস্ট করে গেছে, আর 10 millimeter যদি এক্সিস্ট করে যায় এই ইন্ডিকেটরের ডিফারেন্স গ্যাপিং ডিফারেন্স যদি 10 millimeter এক্সিস্ট করে যায়, then this property of cement is unsoundness, healthy not. Okay, that means কোনো একটা কি বলবো মানে আমরা কোনো একটা স্ট্রাকচার কাস্টিং করলাম, কোনো একটা মেম্বার কাস্টিং করলাম, তো সেটা যদি এক্সেসিভ ভলিউম ইনক্রিজ করে ফেলে তাহলে কি হবে, কি প্রবলেম হবে কি বলতো, ক্র্যাক চলে আসবে। ওকে, কংক্রিটের মধ্যে ক্র্যাক চলে আসবে। তো সেটা তো আমরা অ্যালাউ করব না, সেটা আমরা কখনোই অ্যালাউ করব না।
তো এই ডিফারেন্সটা যখন 10 মিলিমিটার এক্সিস্ট করে যাবে, so this cement is unsound cement, আর আমরা সেই টাইপের সিমেন্ট সবসময় রিজেক্ট করে দেব। ওকে, আর ডিফারেন্স যদি 10 মিলিমিটারের মধ্যে থাকে তাহলে সেই সিমেন্টটাকে আমরা সাউন্ড সিমেন্ট বলবো, আর সেই সিমেন্টটা আমরা আমাদের কনস্ট্রাকশন পারপাসে ইউজ করতে পারি। ওকে, so what is the precautions for this experiment? Then all the measurement should be done accurately. এখানে 1 মিলিমিটারেরও যদি 1 মিলিমিটার মেজারমেন্ট যদি এরর চলে আসে, ইনকারেক্ট থেকে যায়, তাহলে কিন্তু আমাদের পুরো কি বলবো এক্সপেরিমেন্টটাই কিন্তু ফলস হয়ে যেতে পারে। ওকে, মানে আমাদের ওই L1 and L2 মেজারমেন্টের সময় যদি 1 মিলিমিটার গ্যাপিং এরও যদি এরর থেকে যায়, তাহলে আমাদের ওই যে ডিফারেন্সটা 10 মিলিমিটার এক্সিস্ট করবে না, এই যে কি বলবো এই যে রুলসটা, এই রুলসটা তখন কিন্তু আর স্যাটিসফাই হবে না। কারণ 1 মিলিমিটারের গ্যাপিং যদি আমরা ভুল নিয়ে ফেলি, তাহলে সাপোজ হয়তো আমাদের 10 মিলিমিটার এক্সিস্ট করছে না, বাট আমরা মেজারমেন্ট ভুল নিয়ে ফেলেছিলাম। দ্যাট মিনস L1 ছিল 12 মিলিমিটার, L2 এসেছিল আমাদের সাপোজ 22 মিলিমিটার, কিন্তু আমরা ভুল করে ওটা 23 মিলিমিটার নোট ডাউন করে ফেলেছি। দ্যাট মিনস কি ডিফারেন্স কত চলে আসলো? 11 মিলিমিটার। দ্যাট মিনস একটা সাউন্ড সিমেন্টকে আমি আনসাউন্ড সিমেন্টের রেসপেক্টে রিপোর্ট লিখে পুরো সিমেন্টটাকেই ক্যান্সেল করে দিলাম। ওকে, যেটা ঠিক নয়। আবার ভাইস ভার্সা অপোজিটটাও হতে পারে। সাপোজ L2টা 23 মিলিমিটার এসেছিল, L1 ছিল 12 মিলিমিটার, দ্যাট মিনস ডিফারেন্স কত হবে? 11 মিলিমিটার। বাট ওই L2 23 মিলিমিটারের জায়গায় আমরা ভুল করে 21 মিলিমিটার নোট ডাউন করেছিলাম। দ্যাট মিনস ডিফারেন্স কত চলে আসলো? 10 মিলিমিটার। তার মানে কি একটা আনসাউন্ড সিমেন্টকে আমি সাউন্ড সিমেন্ট হিসাবে রিপ্রেজেন্ট করে দিলাম। তো আমার কিন্তু ওই সিমেন্ট দিয়ে আমি যা যা কনস্ট্রাকশন করব, যা যা কাস্টিং করব, সেগুলো সবই কিন্তু ডিফেক্টেড হবে। ওকে, আর আনসাউন্ড সিমেন্টের মেইন যে প্রবলেমটা সেটা হচ্ছে এক্সেসিভ ভলিউম ইনক্রিজ করে যাওয়ার জন্য স্ট্রাকচারে ক্র্যাক চলে আসে, মেম্বারের মধ্যে ক্র্যাক চলে আসবে। তো ফার্স্ট প্রিকশন যেটা নিতে হবে, মেজারমেন্ট শুড বি ডান অ্যাকুরেটলি। and second কি হতে পারে, do not apply extra pressure while filling the molds, because আমরা যদি এক্সট্রা প্রেসার অ্যাপ্লাই করে ফেলি তাহলে ইন্ডিকেটর যে স্প্লিট যেটা ছিল, ওই ব্রাশ মোল্ডের যে স্প্লিট ছিল, যে স্প্লিটটা is not more than 0.5 মিলিমিটার হওয়ার কথা ছিল, আমরা যদি বেশি কম্প্রেস করে ফেলি, যদি কম্প্রেশন ফোর্স যদি অ্যাপ্লাই করে ফেলি মোল্ডে, তাহলে কিন্তু 0.5 মিলিমিটারটা হ্যাম্পার হয়ে কি হয়ে যাবে? ডিক্রিজ করে যাবে। আদারওয়াইজ যদি আমরা টেনশন ফোর্স ইউজ করে ফেলি, দ্যাট মিনস আমরা এমন ভাবে প্রেসার ইউজ করলাম, যদি ইন্ডিকেটর দুটো, দেখো এই যে দেখাচ্ছি, এই যে এই ইন্ডিকেটর দুটোর মধ্যে তুমি যদি এই ইন্ডিকেটরটাকে এই সাইডে আর এই ইন্ডিকেটরটাকে এই সাইডে যদি প্রেসার ক্রিয়েট করে যদি সেপারেট করে দিতে চাও, তাহলে এই যে স্প্লিট যেটা রয়েছে, এই গ্যাপিংটা কিন্তু তখন 0.5 মিলিমিটার থেকে ইনক্রিজ করে যাবে। তখন কিন্তু এই যে 165 এর যে মেজারমেন্ট, সেটা কিন্তু স্যাটিসফাই হবে না। আর যখন এই 165 এর মেজারমেন্ট স্যাটিসফাই হবে না, আর এই যে স্ট্যান্ডার্ড যে গ্যাপিং, এই স্ট্যান্ডার্ড গ্যাপিং যখন স্যাটিসফাই হবে না, তখন কিন্তু আমাদের ইনিশিয়াল রিডিং আর ফাইনাল রিডিং এর মধ্যে ফাইনাল রিডিং এ কিন্তু এর এফেক্ট করবে। আর যখনই ইন্ডিকেটরের পজিশন যখনই চেঞ্জ হয়ে যাবে, স্ট্যান্ডার্ড গ্লাস ম্যাটেরিয়াল অ্যাপারেটাসের যে স্ট্যান্ডার্ড ডাইমেনশন থাকে,
সেই ডাইমেনশন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের পুরো এক্সপেরিমেন্টটাই কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, and during boiling water level should not fall below the height of the mold. That means আমরা যখন ওই মোল্ডটাকে জলের মধ্যে দিয়ে বয়েল করাবো, জলের যে লেভেলটা থাকবে সেই জলের লেভেলটা যেন এই যে হাইটটা রয়েছে, এই যে হাইটটা মানে গ্লাস প্লেট দিয়ে কভার করে গ্লাস প্লেটের ওপরে রেখে এই যে টোটাল হাইটটা রয়েছে এই হাইটের থেকে যেন কম না হয়, বেশি হোক, বেশি হলে কোনো প্রবলেম নেই, বাট ওয়াটার লেভেলটা যেন এই হাইটের থেকে যেন কম না হয়। ঠিক আছে, দ্যাট মিনস এই পুরো মোল্ড মানে মোল্ডের মধ্যে পুরো যে সিমেন্ট পেস্টটা রয়েছে সেটা যেন ইকুয়ালি টেম্পারেচারটা গেইন করাতে পারে বা লুজ করতে পারে, ওকে, রিলিজ করতে পারে। দেখো ওয়াটার লেভেলটা যদি এই লেভেলে থাকে তাহলে এই পোর্শনে যে সিমেন্ট পেস্টটা রয়েছে যখন বয়লিং করার সময় যখন ওয়াটারটা গ্র্যাজুয়ালি যখন টেম্পারেচার ইনক্রিজ করছিল তখন কি হচ্ছে দেখো এই পোর্শনের সিমেন্ট পেস্টের মধ্যে টেম্পারেচারটা যে স্কেলে ইনক্রিজ করছে, ওয়াটার লেভেলটা যেহেতু এইরকম লেভেলে আছে, তো এর উপরের পোর্শনে যে সিমেন্ট পেস্টটা রয়েছে সেটা কিন্তু সেই লেভেলে টেম্পারেচার গেইন করাতে পারছে না। অ্যাজ ওয়েল অ্যাজ যখন ওয়াটারটা আস্তে আস্তে টেম্পারেচার রিলিজ করে কোল্ড হতে থাকবে তখনও কিন্তু এই পোর্শনটা, এই সিমেন্ট যে সিমেন্ট পোর্শন যেটা সিমেন্ট পেস্ট যেটা রয়েছে সে কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এই পোর্শন কিন্তু সেই এটার কম্পারিজনে কিন্তু এর যে টেম্পারেচার ডিক্রিজ করার যে রেঞ্জটা সেটা কিন্তু স্লোলি হবে। ওকে, তো আমাদের যেটা টার্গেট থাকবে যে এই মোল্ডের মধ্যে যতটা সিমেন্ট পেস্ট রয়েছে সেটা মানে পুরোটার মধ্যে টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা যেন ইকুইলিব্রিয়াম হয়। ওকে, ইকুয়ালি যেন ওটা স্প্রেড করতে পারে। এবার এই লাস্ট ম্যাটেরিয়াল মোল্ডকে আমরা রুম টেম্পারেচার মানে নর্মাল টেম্পারেচারে রাখলাম, বয়েল করলাম, দ্যাট মিনস আস্তে আস্তে টেম্পারেচারটাকে ডিক্রিজ করালাম, সরি ইনক্রিজ করালাম, দেন ডিক্রিজ করালাম। এগুলো কেন করা হয় বলতো? মানে এগুলোর সাথে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের কি রিলেশন? প্র্যাকটিক্যাল লাইফ মিনস ইন ফিল্ড আমরা স্ট্রাকচারের সাথে কি করে রিলেট করাতে পারবো? আমরা স্ট্রাকচারের সাথে রিলেট করাবো রেনি সিজন। এখন যেমন রেনি সিজন, দেখো হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ পর দেখবে হঠাৎ করে রোদ উঠছে, টেম্পারেচার ইনক্রিজ করে যাচ্ছে। তো এই যে টেম্পারেচার ইনক্রিজ ডিক্রিজ এই যে ভ্যারিয়েশনটা এটা কিন্তু আমাদের ফিল্ডে একটা স্ট্রাকচারকে সবসময় ফেস করতে হয়। ঠিক আছে, তো এই টেম্পারেচার ডিক্রিজ ইনক্রিজ এই যে টেম্পারেচারের ডিফারেন্সটা এটা যদি সিমেন্ট যদি প্রপারলি হ্যান্ডেল করতে না পারে, কংক্রিটটা হ্যান্ডেল করতে পারবে না, কারণ সিমেন্টের ম্যাক্সিমাম প্রপার্টি কংক্রিট ক্যারি করে। যেমন সিমেন্টের সেটিং টাইম যা হবে কংক্রিটের সেটিং টাইম তাই হবে। অ্যাজ ওয়েল এজ সিমেন্ট যদি সাউন্ড সিমেন্ট না হয় কংক্রিটটাও কিন্তু সাউন্ড হবে না। ওকে, দ্যাট মিনস কংক্রিটের মধ্যে কংক্রিটটাই ডিফেক্ট থেকে যাবে। ওই আনসাউন্ড সিমেন্ট দিয়ে আমরা কোনো কংক্রিট তৈরি করলে বললাম তো ক্র্যাক চলে আসবে এক্সেস ভলিউম চেঞ্জেস এর জন্য। তো এই যে এনভায়রনমেন্টের যে টেম্পারেচার চেঞ্জ এটাকে সিমেন্ট কতটা হ্যান্ডেল করতে পারছে, হেলদি হ্যান্ডেল করতে পারছে, এটা টেস্ট করার জন্যই কিন্তু আমরা ল্যাবে এই সাউন্ডনেস টেস্টটা করি। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আজকে মেবি কোনো সাউন্ড প্রবলেম হবে না, হয়নি। তো তোমরা ভিডিওটা দেখার পর যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় লাবণী ম্যাডাম বা আমাকে জিজ্ঞাসা করে নেবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, কমন গ্রুপে নয়, তোমাদের কংক্রিটের যে সেপারেট গ্রুপ আছে সেখানে লাবণী ম্যাডাম বা আমাকে জিজ্ঞাসা করে নেবে। আর এটার ল্যাব ম্যানুয়াল তোমরা অলরেডি পেয়ে যাবে,
একটু ওয়েট করে, জাস্ট পেয়ে যাবে। পেয়ে যাওয়ার সাথে সাথে ওটা যেমন ইনস্ট্রাকশন তোমাদের দেয়া আছে A4 শিটে লিখে ফেলবে, শুধু অবজারভেশন টেবিল গুলো বাদ দিয়ে রাখবে। তাছাড়া পুরো থিওরি পার্ট, ডায়াগ্রাম সব হ্যান্ড রিটেন, কোন হ্যান্ড রিটেনে রেডি করে রাখবে, নিজের হাতে লিখে রেডি করে রাখবে। অবজারভেশন টেবিলটাও ড্র করে রাখবে, জাস্ট টেবিলে কোনো ভ্যালু পুট করবে না। ওকে, থ্যাংক ইউ।